আয়নাঘর, যা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই খুব পরিচিত এক নাম। গুপ্ত বন্দিশালা বা টর্চার সেল নামেও পরিচিত এই আয়নাঘর সরকার বিরোধী কিংবা ভিন্নমত পোষণকারীদের রাখা হতো এই বন্দিশালাগুলোতে। এই সকল বন্দিশালা বা আয়নাঘরের বিষয়ে জানার পরও কেউ কখনো কোনো কথা বলার সাহস পায়নি, এমনকি পায়নি কোনো গণমাধ্যমও। কেননা সকল ধরনের আইন এবং নিয়মনীতি সবই বন্দী ছিল এই আয়নাঘরের চার দেয়ালে। কি রহস্য লুকিয়ে রয়েছে শেখ হাসিনার নির্দেশে তৈরি এই আয়নাঘরে? শেখ হাসিনার ভয়াবহ এবং নির্মম এই আয়নাঘরের সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে তোপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা। তার দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই বেরিয়ে আসে একের পর এক ভয়াবহ চাঞ্চল্যকর তথ্য, আর তার মধ্যে সবচাইতে নির্মম এবং ভয়াবহ এই আয়নাঘর। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। গুম করা লোকেদের নিয়ে যে গোপন স্থানে রাখা হতো সেই জায়গাটার ছন্দ নামই হলো আয়নাঘর। এই আয়নাঘর পরিচালনা করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। আর অভিযোগ রয়েছে যে আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগার রক্ষণাবেক্ষণ করত ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি। সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম 2022 সালে নেট্রো নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের এই বিষয়টি সর্বপ্রথম সবার সামনে উঠে আসে। নেট্রো নিউজের করা প্রতিবেদন থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন করা হতো। এই বন্দিশালাগুলো আয়নাঘর নামে পরিচিত হলেও বাস্তবে এই টর্চার সেলগুলোর সংখ্যা 20 থেকে 25টি। আর এই আয়নাঘর ঢাকা সেনানিবাস সহ সিআইডি, গোয়েন্দা, পুলিশ, সিটিটিসি এবং র্যাব ব্যাটালিয়ন কেন্দ্রে অবস্থিত বলে ধারণা করা হয়। সেনানিবাসের ভেতরের আয়নাঘরে বন্দী থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তাদের মতে আয়নাঘরের অবস্থান ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই। এই আয়নাঘরে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা সম্ভব। গোপন সূত্রে আয়নাঘরের ছবিও প্রকাশ হয়। এসব ছবি দেখলেই বোঝা যায় যে এই আয়নাঘর নামক কারাগারে কাউকে বন্দী করে রাখা কতটা অমানবিক। আর বছরের পর বছর বিনা বিচারেই আটকে রাখা হয়েছে এক একজনকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নির্বিচারভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো অস্বীকার করলেও হাসিনা সরকার পতনের পরপর এই ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও আয়নাঘর থাকতে পারে। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমন নয়, অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখানেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আয়নাঘর নামক এই ভয়ানক আযাব থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আমান আজমি। কিন্তু এখনও শত শত মানুষ নিখোঁজ। মায়ের ডাক নামে একটি সংগঠনের মতে এখনও নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা প্রায় 158 জনেরও বেশি। আয়নাঘরে বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তিদের মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে মেরে ফেলা উত্তম। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।